প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো ব্যবসায় শিক্ষা শাখার, তাদের এর মধ্যে হিসাব বিজ্ঞান বিষয়ের অনেকগুলো অধ্যায় করা হয়েছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব, যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, সেই বিষয়টা আমরা একটা ক্লাস ইতিপূর্বে করিয়েছি। মৌলিক একটা বিষয়ের ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় পঞ্চম হিসাব থেকে আমরা গত পর্বে যে ক্লাসটা নিয়েছিলাম, হিসাবের মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম এবং একটা প্রশ্নেরও সমাধান করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো। জনাব রহমান এর 2015 সালের মার্চ মাসে ব্যবসায়ী লেনদেনগুলো নিম্নরূপ। কয়েকটা লেনদেন দেওয়া আছে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত লেনদেনগুলো দেওয়া আছে। তো সেগুলো আমরা আশা করি দেখব করার সময়। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু খেয়াল করো। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে। অর্থাৎ যে সমস্ত লেনদেন দেওয়া আছে এর মধ্যে কিছু লেনদেন আছে হয়তো যেগুলো মানে কি ব্যবসায়িক নয়, সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে। এর পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে উক্ত লেনদেনগুলোর ধারা হিসাবের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখাও। যে লেনদেনগুলো আছে, অবশ্য যে লেনদেনগুলো ব্যবসায়িক লেনদেন নয় সেগুলো না, এর বাইরে যে লেনদেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা হিসাবের শ্রেণী বিভাগের ছক করতে বলেছি আমাদেরকে। গ নম্বরে উপযুক্ত 1, 3, 5, 7 তারিখের লেনদেনগুলোর দ্বারা একটা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলেছে। যে হিসাব সমীকরণের প্রভাবে আমাদেরকে সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব মিল করতে হবে। তো আসি প্রথম যে প্রশ্নটা, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করি আগে। ক নাম্বার দেখো, তাহলে আমাদের একটা ঘর এঁকে নিতে হবে আগে। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের পরিমাণ নির্ণয়, অর্থাৎ পরিমাণটা আমরা নির্ণয় করব। প্রথমে একটা তারিখ করব, এরপর হচ্ছে বিবরণ করব, তারপর বিস্তারিত টাকা, এরপর হচ্ছে পরিমাণ টাকা। তাহলে দেখো, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আমরা দেখতে পাচ্ছি সালটা আছে কত, 2015, আর মাস হচ্ছে মার্চ মাস। 2015 মার্চ। মার্চের প্রথমে দেখো 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেছে, এটা ব্যবসায়িক লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করেছে, সেটাও ব্যবসায়িক লেনদেন। 3,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। আসলে ফরমাইশ প্রদানের ফলে ব্যবসায়ী লেনদেন সংগঠিত হয় না। ফরমাইশ প্রদানের পরে যদি এই কারবারি প্রতিষ্ঠান মনে করে যে উক্ত পণ্যগুলোর দরদাম সবগুলো ঠিক আছে, তখন এর পরবর্তীতে পণ্য ক্রয় করে, তখনই সেটা ব্যবসায়িক লেনদেন হয়। কিন্তু ফরমাইশ পাঠানো হলে বা প্রদানের ফলে ব্যবসায়ী লেনদেন সংগঠিত হয়নি। তাহলে দেখো, আমরা 3,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। প্রথমে কত পাচ্ছি, 4 তারিখ। আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান কত টাকা, 3,000 টাকা।
এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া বকেয়া, এটা হচ্ছে লেনদেন। বেতন বকেয়া, সেটাও লেনদেন। এরপরে 5,500 টাকার 10 তারিখে যেটা দেখতে পাচ্ছি আমরা, 5,500 টাকা বেতনে ম্যানেজার নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে বেতনে 5,500 টাকা হোক, যাই হোক না কেন, একটা ম্যানেজার নিয়োগের যখন সিদ্ধান্ত নেবে তখন সেটা ব্যবসায়ী লেনদেন হয় না, যতক্ষণ না ওই ম্যানেজারটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করবে এবং যতক্ষণ না উনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার পর মাইনে পাবে ততক্ষণ সেটা লেনদেন বলে বিবেচিত হবে না। কারণ সবেমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখনও নিয়োগ করা হয় নাই এবং সে প্রতিষ্ঠানে কাজও করে নাই বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করে নাই, তাহলে এটাও লেনদেন হবে না। মার্চের 10, ম্যানেজার নিয়োগ সিদ্ধান্ত। ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত। কত টাকা? 5,500 টাকা। তাহলে দেখো এই পরবর্তী আর নেই, আমাদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত লেনদেনগুলো আছে। এর মধ্য থেকে আমরা 4 তারিখ এবং 10 তারিখ দুইটা লেনদেন পেয়েছি যেগুলো ব্যবসায়িক লেনদেন নয়। তাহলে 5,500 আর 3,000 যোগ করলে হচ্ছে কত? 8,500 টাকা। ক্লোজ করে দেবে এবং পুরো ঘরটাকে টেনে শেষ করে দেবে। তাহলে দেখো আমরা ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ণয় করেছি। কত পেয়েছি? সর্বমোট 3,000 আর 5,500, অর্থাৎ সর্বমোট পেয়েছি আমরা 8,500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। একটু দেখে নাও। এর পরবর্তী দেখো, উক্ত লেনদেনগুলোর দ্বারা হিসাবের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখাও। যেগুলো লেনদেন, যেগুলো ব্যবসায়িক লেনদেন, সেগুলোর মানে কি হিসাবের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখাতে বলছে। তাহলে খ নাম্বার দেখো, শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখানো হলো। দেখো হিসাবের শ্রেণীবিভাগগুলো ছকের সাহায্যে আমরা দেখাচ্ছি। তাহলে একটা ছক তৈরি করব। প্রথম হচ্ছে তারিখ, তারপর হচ্ছে সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট হিসাব, তারপর হচ্ছে হিসাবের শ্রেণী। প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 তারিখ মার্চের 50,000 টাকা নিয়ে ব্যবসায়ী শুরু করেছে। তাহলে 50,000 টাকা নিয়ে যখন ব্যবসায়ী শুরু করেছে, ব্যবসায়ী কি বৃদ্ধি পেয়েছে? দেখো 2015 মার্চের 1, ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং সম পরিমাণ মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। তাহলে দেখো এবার যখন আমরা শ্রেণীবিভাগ করব, হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয় করতে বলেছে আমাদের, তাহলে আমরা জানি নগদান হিসাব হচ্ছে সম্পদ। নগদান হিসাব কি? সম্পদ হিসাব। আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে আমরা এটা একটু প্রথম একটা শেষ আমাদের। এর পরবর্তী দেখো 3 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো।
যখন কোনো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়, এটা টাকাও হতে পারে বা পণ্য হতে পারে, তখন সেটা উত্তোলন হিসাব ডেবিট হবে এবং নগদে হলে নগদান হিসাব ক্রেডিট হবে। যদি ব্যাংক হতে হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা 3 তারিখে কি পাচ্ছি একটু খেয়াল করো। উত্তোলন হিসাব, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব। তাহলে উত্তোলন হিসাব আমরা কি জানি? উত্তোলন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। উত্তোলন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব এবং ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ হিসাব। ব্যাংক হিসাব হচ্ছে আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব। এর পরবর্তী দেখো 4 তারিখে হচ্ছে 3000 টাকার আসবাবপত্র ক্রয়ে ফরমেশ প্রদান, এটা ব্যবসায়িক লেনদেন নয়, সেটা আসবে না। এরপরে 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি কি ভাড়া বকেয়া 2500 টাকা। তাহলে ভাড়া বকেয়া হলে এটা কি হবে দেখো, ভাড়া হিসাব ডেবিট হবে আর বকেয়া যেহেতু, তাহলে বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট হবে। বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট হবে। তাহলে ভাড়া হচ্ছে ব্যয় হিসাব, আর বকেয়া ভাড়া হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়। অর্থাৎ খরচ যদি বকেয়া হয় আমরা জানি দায়, আর খরচ যদি অগ্রিম হয় তাহলে সম্পদ। যেহেতু ভাড়া এটা খরচ, এটা বকেয়া, সেহেতু এটা দায়। দায় হিসাব। এরপর দেখো বেতন বকেয়া, ঠিক সেম, বেতন হিসাব ডেবিট হবে, বকেয়া বেতন হিসাব ক্রেডিট হবে 7 তারিখ। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট হবে। তাহলে দেখো বেতন আমরা জানি ব্যয় বা খরচ, তাহলে ব্যয় হিসাব, আর বকেয়া বেতন খরচ বকেয়া হলে আগেই বলেছিলাম দায়, তাহলে দায় হিসাব। এর পরবর্তী দেখো সেই 10 তারিখ 5500 টাকা বেতনে ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আর 5500 টাকা বেতনে ম্যানেজার নিয়োগের সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, সেহেতু এটা লেনদেন নয়, তাহলে সেটা আসবে না। তাহলে আমরা কি পেয়েছি? 1, 3, 4, 5, 7, 10, অর্থাৎ 6টা লেনদেন থেকে আমরা 4টা ব্যবসায়িক লেনদেন পেয়েছি। এই 4টা আমরা হিসাব শ্রেণী বিভাগ করে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো, প্রথমে যেটা সেটা হচ্ছে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মূলধনও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা জানি নগদান হিসাব কি? সম্পদ হিসাব, আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। এরপরে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব এবং ব্যাংক হিসাব হচ্ছে আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব। তারপর যেটা আমরা পেয়েছি 5 তারিখ ভাড়া বকেয়া, ভাড়া হচ্ছে একটা খরচ, আর ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া হিসাব আমরা কি জানি? ব্যয়, সেহেতু এটা ব্যয় হিসাব, খরচ বা ব্যয় হলে ব্যয় হিসাব। আর বকেয়া ভাড়া সেটা হচ্ছে দায়, খরচ যদি বকেয়া হয় দায়, তাহলে আমরা কি দায় হিসাব পেয়েছি এটা। এরপরে বেতন বকেয়া, তাহলে ঠিক বেতনও আমাদের খরচ, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে বেতন ব্যয় হিসাব আর বকেয়া বেতন হচ্ছে দায়, খরচ বকেয়া হলে দায়, দায় হিসাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ নাম্বার, উপযুক্ত 1, 3, 5 এবং 7 তারিখের লেনদেনগুলোর উপর হিসাব সমীকরণের একটা প্রভাব দেখাতে বলছে। আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। গ নাম্বার,
ক নাম্বার হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব আমরা নির্ণয় করব। হিসাব সমীকরণের প্রভাব বা হিসাব সমীকরণের ছক। তাহলে দেখো এবার একটু আমরা ঘরটা একটু খেয়াল করি। এটা একটু বড় হবে, তোমরা খাতায় পাস করে করবে। প্রথমে হচ্ছে তারিখ, উদ্বৃত্ত, এরপরে আমরা সম্পদ পাব, সম্পদকে বিভক্ত করব, তারপরে সমান, এরপরে দায় এবং মূলধন আসবে, তারপর মন্তব্য। তাহলে একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে তারিখ, এরপর হচ্ছে উদ্বৃত্ত, এরপরে সম্পদ একটু বিভক্ত হবে, তারপর এই কলামটা হচ্ছে সমান, এইখানে হচ্ছে দায় প্লাস, অর্থাৎ দায় যোগ মালিকানা সত্ত্ব, আর এখানে হচ্ছে মন্তব্য। এবার দেখো আমরা এখানে সম্পদ পেয়েছি শুধু নগদ টাকা আর ব্যাংক। এরপরে দায়, দেখো আমরা দায় পেয়েছি দুইটা, একটা হচ্ছে বকেয়া ভাড়া আর একটা হচ্ছে বকেয়া বেতন। এরপরে আরেকটা পেয়েছি আমরা প্রথমে 1 তারিখে পেয়েছি মূলধন। তাহলে আমাদের এখানে কলাম হবে 3টা, একটা হচ্ছে বকেয়া ভাড়া, বকেয়া বেতন, আরেকটা হচ্ছে মূলধন। একটু খেয়াল করবেন। আর এখানে পাচ্ছি আমরা একটা নগদ আর একটা হচ্ছে ব্যাংক। তাহলে প্রথমটাতে আমরা যাই, সাল হচ্ছে 2000, আমরা এখানে লিখি 2015 আর মার্চের প্রথম 1 তারিখ। মার্চের 1-এ পেয়েছি আমরা কত, 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেছে। তাহলে আমাদের কি বেড়েছে, নগদ টাকা বেড়ে গিয়েছে এবং সমপরিমাণ আমাদের মূলধনও বেড়ে গিয়েছে। খেয়াল করে একটু, আমাদের নগদ টাকা বেড়েছে এবং মূলধনও বেড়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, মূলধন আনয়ন। তাহলে আমরা উদ্বৃত্ত টানতে পারি, দেখো একটু আমরা উদ্বৃত্ত টানবো এখন। উদ্বৃত্ত প্রথমে আমরা পাচ্ছি, নগদে পাচ্ছি কত, 50,000 টাকা, ব্যাংকে নাই, তারপর দেখো বকেয়া ভাড়া নাই, বকেয়া বেতনে নাই, মূলধনে আছে কত, তাও 50,000 টাকা। এর পরবর্তী লেনদেনে যাচ্ছি আমরা। এর পরবর্তী বলছে 3 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাই ব্যক্তিগত প্রয়োজনে যদি আমরা ব্যাংক হতে উত্তোলন করি, আমাদের মালিকানা সত্ত্ব পরিমাণ কমে যাবে, অর্থাৎ উত্তোলনের ফলে, এবং ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকে জমা টাকার পরিমাণও কমে যাবে। তাহলে ব্যাংক থেকে আমরা কয় তারিখ, এটা 3 তারিখ, ব্যাংকে টাকা আমাদের মাইনাস হবে, 2000 টাকা মাইনাস হবে, অর্থাৎ কমে গেলে আমরা এই ব্র্যাকেটের মাধ্যমে ব্র্যাকেট দিয়ে দেখাবো যে এটা মাইনাস হয়েছে। আর মালিকানা সত্ত্বের পরিমাণও আমাদের 2000 টাকা কমে যাবে। তাহলে দেখো ব্যাংক কমে গিয়েছে, আবার মালিকানা সত্ত্বের পরিমাণও আমাদের হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে। এরপরে দেখো আমরা উদ্বৃত্ত টানবো। তাহলে নগদে পেয়েছি কত, 50, আর ব্যাংকে 2000 টাকা, সেটা হচ্ছে ঋণাত্মক। তারপর বকেয়া ভাড়া নাই, বকেয়া বেতনে নাই, মূলধন হচ্ছে 50 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 48,000 টাকা।
এবার দেখো পরবর্তী যে তারিখ সেটা হচ্ছে 4 তারিখ, যেহেতু এটা 18 এর ফরমেশ প্রদান, এটা লেনদেন নয়, আসবে না। পরবর্তী আমরা 5 তারিখে যাই, ভাড়া বকেয়া। ভাড়া বকেয়া 5 তারিখ। তাহলে ভাড়া বকেয়া, এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, অপরদিকে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ভাড়া বকেয়া আমরা কত, 2000 টাকা, দায় বৃদ্ধি পেয়েছে 2500 টাকা। বাড়ার ঘরে লিখলাম আমরা। এরপরে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এখান থেকে 2500 টাকা মাইনাস করতে হবে। আর এখানে আমরা লিখতে পারি ব্যয় অথবা খরচ, ব্যয় অথবা খরচ। উদ্বৃত্ত টানতেছি আমরা, দেখো। তাহলে এখানে পাচ্ছি কত, 50,000 টাকা, এখানে 2000 টাকা হচ্ছে মাইনাস, আর এখানে পাচ্ছি আমরা 2500 টাকা। আর 48,000 থেকে আমরা 2500 যদি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 45,500 টাকা। তাহলে দেখো এটা থেকে আমরা 2500 টাকাটা কী করব, মাইনাস করব। অর্থাৎ এটা আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে ব্যয়ের ফলে, সেই কারণে 48,000 থেকে আমরা 2500 যদি বিয়োগ করি পাচ্ছি কত, 45,500। এর পরবর্তী আমাদের কত তারিখ আছে, এর পরবর্তী আমাদের আছে 7 তারিখ, বেতন বকেয়া। বেতন বকেয়া হলো সেম। তাহলে এটার ফলে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, একদিকে দায় বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে বকেয়া বেতন কত, 4000 টাকা। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 4000 টাকা। এটাও আমরা লিখতে পারি ব্যয় অথবা খরচ। তাহলে একটু খেয়াল করো, তাহলে উদ্বৃত্ত খেয়াল করে একটু, এখানে পাচ্ছি আমরা 50,000 টাকা, এখানে মাইনাস 2000 টাকা, আর এখানে পাচ্ছি আমরা 2500 টাকা, মানে 2500 টাকা। এখানে পাচ্ছি আমরা 4000 টাকা, আর এখানে 45,500 থেকে যদি 4000 বাদ দিই আমরা পাচ্ছি 41,500 টাকা। এরপরে দেখো এরপরে এগুলো আমরা সবগুলো যোগফল করব। তাহলে এখানে মোট এই 50,000 টাকা থেকে যদি আমি 2000 টাকা বিয়োগ করি তাহলে কত পাই, 48,000 টাকা। আবার দেখো এখানে যদি আমরা এই তিনটা যোগ করি তাহলে দেখো এখানে 2500 আর 4000, 6500। 6500 সাথে যদি আমরা 41,500 যোগ করি তাহলে আগে 500 যোগ করলে 42,000 আর 6,000, তাহলে এখানেও আমরা পাচ্ছি কত, 48,000 টাকা। তাহলে দেখো এইটাও ক্লোজ করে দেবে, এইটাও ক্লোজ করে দেবে, অর্থাৎ যে টেনে দেবে। তাহলে আমরা দেখো সম্পদের নগদ আর ব্যাংক সম্পদ সবগুলো মিলে যা, আর দায় এবং মালিকানা সত্ত্ব সব মিলে তা। এই যে দায় এবং সম্পদ সমান সমান দায় আর মালিকানা সত্ত্ব আমরা কি করেছি, সমান সমান ভাবে পেয়েছি। তাহলে এর ফলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাজটা করা মানে কি সঠিক হয়েছে। তাহলে একটু প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এইভাবে নিচে একটা কলাম টেনে দেবে, তারপর নিচে যে অংশটুকু থাকবে সেগুলো একটু রাবার দিয়ে মুছে ফেলবে। তোমরা খাতায় করার সময় অবশ্যই পেন্সিল দিয়ে কলামগুলো করবে, ছকটা বিবরণী ছকটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, যাতে সহজেই তোমরা যদি কোনো সমস্যা হয়, বাড়তি হয় বা কম হয়, মুছতে প্রয়োজন হলে মুছতে পারবে, আবার যদি বাড়াতে হয় তাহলে বাড়াতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাবের এই উদ্দীপকের আলোকে এই 3টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। ঠিক এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনায়, মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ।